যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা। কণ্ঠে আছি আমি আফরিন নাহার। পর্ব সংখ্যা 2। রাতের অন্ধকার কেটে ভোরের আলোয় ঘুম ভাঙল আমার। যে মেয়েটি মায়ের বকা না খেয়ে কখনো ঘুম থেকে ওঠে না, সেই মেয়ে আজ নিজ ইচ্ছে ঘুম থেকে উঠেছে, তাও সকাল 7টায়। আজকের সকাল যেন অদ্ভুতভাবে স্নিগ্ধ, মন মেজাজও ফুরফুরে। ভেবে আনন্দের অন্যরকম জ্যোতি ভিতরে ছড়িয়ে পড়ছে। 7 বছর পর আজ তাকে আমার চোখের সামনে দেখব। সেই ভেবে সারা রাত না ঘুমিয়ে আকাশের দিকে তাকিয়ে এক এক করে বাক্য জুড়ে কবিতা লিখেছি। আজ সেই প্রতীক্ষার দিন। হঠাৎ মনে পড়ল কালকে সকালের কথা। সব খুশি এক মুহূর্তে উধাও হয়ে গেল। ভাবতেই কান্না আসে। আজ আমাকে যেভাবেই হোক স্কুলে যেতে হবে। এই চিন্তায় সকাল 8টা কেটে গেছে, আর আমার খবরই ছিল না। আস্তে আস্তে নিচে নামলাম। আম্মুর হাতটা পুষতে চাইলাম। সে কি রেগে আছে নাকি স্বাভাবিক? চোখে পড়লো সবাই হাসি খুশি ভাবে কথা বলছে, কাজ করছে। সামনে গিয়ে দাঁড়ালাম। আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, এখনো রেডি হয়নি মেয়েটা, স্কুলের জন্য দেরি হবে। যা দ্রুত রেডি হয়ে নিচে আয়, নাস্তা তৈরি হয়েছে, খেয়ে যাবি। বড় চাচির দিকে তাকালাম, মনে করে আজও তার আমার জন্য একটু মায়া থাকবে, কিন্তু সে আমাকে ভুল প্রমাণ করলো। যা মা, রেডি হয়ে আয়, আমি তোর জন্য কফি বানাচ্ছি। এই কথাটা শুনে হৃৎপিণ্ড থমকে গেল। বুঝলাম আজ যেতেই হবে। স্কুল শেষে বেঞ্চে গম্ভীর মুখে বসে আছি। হঠাৎ যেন কানের কাছে কোনো মৌমাছি বেনবেন করতে শুরু করে। তাকিয়ে দেখি এটি ছোট কোনো মাছি নয়, বরং বিশাল দেহের আকৃতি, এবং তার নাম রিয়া। রিয়া আমার বাচ্চাপনার বন্ধু, ঠিক সেই ঝকঝকে কথা বলে মুখ খুলে ফেলা রিয়া। ও এসে শুরু করলো, কি রে, তোর না কেয়ারিং কাজিনকে আসবে, আর তুই কিনা স্কুলে বসে ভাবা যায়? যখনই ওর দিকে অগ্নি চোখে তাকালাম, বুঝে গেল আমি বেশ রেগে আছি। তাই চুপচাপ বসে রইল। আমি কিছুক্ষণ নীরবতা পালন করলাম। তারপর রিয়ার দিকে তাকিয়ে হঠাৎ কান্না করে ফেললাম। কত আশা, কত প্রতীক্ষা, আজ তাকে প্রমাণ আমি দেখব ভেবে আর কি। কিন্তু দেখো, আমার হিটলার আম্মু আমাকে স্কুলে পাঠিয়ে দিলেন। কেন আমার সঙ্গে এমন হয়? রিয়া ধীরে ধীরে আমার কানের কাছে বলল, তুই কি ভাইয়াকে বুঝতে দিতে চাস যে তুই তার অপেক্ষায় ছিলি? তুই এমন ভাব নিয়ে থাকবি যেন তুই তার আগমনের আশা করছিলি না। স্কুল থেকে ফিরে গিয়ে ভাব নিয়ে তার সামনে যাবি, তোর মতো করে থাকবি উল্টো ভাব নিয়ে। তাহলেই তো তার প্রতি কদর আরো বাড়বে, বুঝেছিস? তাকে দেখলে কোমল হয়ে যাই, আর ভাবতে পারি না আমি কিভাবে চলবো। আচ্ছা শোন না, আমি কি আগে তার সঙ্গে কথা বলবো, নাকি তার সেজে এসে কথা বলার সুযোগ পাবার অপেক্ষা করব? রিয়া হেসে বলল, মেয়েরা কখনো ছেলেদের সঙ্গে আগে কথা বলে না, গাধি। যদি তার ইচ্ছে থাকে সে নিজে এসে কথা বলবে। কিন্তু ক্লাসে টিচার চলে আসে। আমাদের দুই বান্ধবীর কথোপকথন এখানেই শেষ হলো। সকাল 10টা বাজে। ঠিক তখনই চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আব্রাহাম চৌধুরী 8 বছর পর নিজের বাড়িতে পা রাখল। মা, চাচি, ফুপ্পিদের খুশি দেখে মনে হচ্ছিল পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পেয়েছে। সবার সঙ্গে কুশল বিনিময় করে সে ড্রয়িং রুমে বসে গেল। একজন এক এক কথা বলে তাকে পাগল বানিয়ে দিচ্ছে। শেষমেশ আম্মু ধীরে বললেন, আব্রাহাম বাবা, রুমে যাও, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও। অনেক পথ পাড়ি দিয়ে এসেছো, ক্লান্ত লাগছে তোমাকে। আব্রাহাম ভাই সবার দিকে তাকিয়ে হেসে বলল, বাড়ির ছোট সদস্যরা কোথায়? ওদের তো দেখছি না। সাদিয়া, নাদিয়া একটু মুখ গম্ভীর করে বলল, আর নীলা? ছোট চাচি বললেন, স্কুলে ওরা কিছুক্ষণ পরে চলে আসবে, আর নীলা 12টায় আসবে। ওরা আসলেই তোমাকে ঠিক খুঁজে নেবে। কথা শেষ করে আব্রাহাম ভাইয়া ধীরে ধীরে উপরে নিজের রুমে চলে গেল। স্কুল শেষে
ফিরে বাসার সামনে এসে হঠাৎ থমকে যাই। হঠাৎ মনে হলো যেন পদক্ষেপ ভারী হয়ে গেছে, ঢুকতে পারছি না। জানি না কিভাবে তার চোখের সামনে যাব। প্রতিটি নিঃশ্বাস যেন কেঁপে উঠে, হৃদয় বেজে যাচ্ছে। ঠিক তখনই দেখা হয়ে গেল তাসিম ভাইয়ের সঙ্গে। তাসিম একটু হেসে বলল, "কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ির সামনে নাকি ভেতরে ঢোকার কোনো প্ল্যান নেই?" আমি ছোট্ট হাসি ফেলে বললাম, "আরে না ভাইয়া, আমি এখনই ভেতরে যেতাম আর তুমি চলে আসছো।" এই বলে আমরা দুজন একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকতেই চোখ পড়ল ড্রয়িং রুমের দিকে, যেখানে সবাই বসে আছে আর পাশে আছেন আব্রাহাম ভাই। আমাদের দিকে তাকিয়ে সবার চোখ যেন আমার দিকে আঁকড়ে ধরে, আর আব্রাহাম ভাইও। কিন্তু তার চোখে যেন রাগ আর অবচেতন উত্তেজনার মিশ্রণ, যা আমাকে স্থবির করে দিল। আতঙ্কের সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিই। গম্ভীরভাবে তাসিম ভাইয়াকে বলেন, "কবে থেকে মেয়েদের দায়িত্ব নেওয়া শুরু করেছিস?" তাসিম ভাইয়া হেসে বলল, "কি বুঝালে? আমি তো এক কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আসার সময় দেখলাম বাড়ির গেটের সামনে নীলা দাঁড়িয়ে আছে, তাই একসাথে ভেতরে প্রবেশ করলাম।" তাদের কথার প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে দোলা দিল। এলোমেলো পায়ে ছুটে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকি সিলিংয়ের দিকে তাকিয়ে খাটে শুয়ে পড়ি। মনে হচ্ছে শ্বাসও নিতে পারছি না। মনটা যেন থমকে গেছে। হৃদয়টা যেন কেবল আব্রাহাম ভাইয়ের জন্যই ধড়ফড় করছে। শুনশান ঘরে দূর আকাশের আলো ঢুকে জানালার ফাঁক দিয়ে। এই নীরবতা যেন আমাকে নিজের মধ্যে ডুবিয়ে দেয়। প্রতিটি মুহূর্তে ভয়, লজ্জা এবং অদ্ভুত এক মধুর উত্তেজনা সবই একসাথে ঘুরছে মনে, যেখানে হৃদয়কে আর কোনো নিয়ন্ত্রণ নেই। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলাম আব্রাহাম ভাইকে নিয়ে। ছবিটা যেমন সুন্দর দেখতে, বাস্তবে তার চেহারার সৌন্দর্য যেন সব ধারণার বাইরে। সুদর্শন গায়ের রং, উজ্জ্বল শ্যামলা, আর শরীরের গঠন সুঠাম। দেখলেই মনে হবে যেন জিমে ঘন্টার পর ঘন্টা খাচ্ছে। চুলগুলো যত নিখুঁতভাবে ব্রাশ করা, চোখের জোড়াটা, উফ, চোখের মণি যেন ধূসর আকাশের মতো রহস্যময়। বিড়ালের মতো চোখ, গভীর। একবার তাকালেই মনে হয় কেউ প্রেমে পড়ে যাওয়া স্বাভাবিক। আর উচ্চতা, তার কাছে আমি যেন এক চড়ুই পাখি। আল্লাহ যেন সব সৌন্দর্য তার মধ্যে দিয়ে দিয়েছেন। কেন কেন তাকে এত নিখুঁত হলো ভাবতেই মনটা অস্থির হয়ে যায়। আমার মতো যদি সব মেয়ে তার প্রেমে পড়ে যায়, তাহলে আমার কি হবে? এসব ভাবতে ভাবতেই যে কখন ঘুমিয়ে পড়েছি আল্লাহই জানে। হঠাৎ ঘোর কাটে। রুমে এসে তাসিয়া আমাকে ডাকছে। তাসিয়া হেসে বলে, "কিরে, তুই কি ঘুমাচ্ছিস নাকি? ভাইয়াকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিস?" চোখ মেলে তাকিয়ে তাসিয়াকে দেখে লাফ দিয়ে উঠলাম। পর মুহূর্তেই তাকে জড়িয়ে ধরলাম। আমি পাগল হয়ে গেছি রে। নিজেকে কিভাবে সামলাবো বল? উনি বাস্তবে আমার স্বপ্নের 1000 গুণ বেশি সুন্দর। আমি তো এক দেখাতেই শেষ। তাসিয়া মাথা নেড়ে হাসলো। কি শুরু করেছিস? দেখছিস তুই সত্যিই পাগল হয়ে গেছিস। চল নিচে, মামি তোকে ডাকছে খেতে যাওয়ার জন্য। আমি আটকে উঠলাম। আব্রাহাম ভাইও কি আমাদের সঙ্গে খাবে? তাসিয়া অবাক হয়ে তাকালো। তো কি, বাইরে বসে খাবে নাকি? অবশ্যই আমাদের সাথেই খাবে। আজও। এই কথা শুনে আমার বুকের ভেতর কাঁপুনি ধরলো। আমি কিভাবে ওনার সামনে খাবো? আমার তো গলার মধ্যে খাবার গলা পাকিয়ে যাবে। তাসিয়া ঠাড্ডা সুরে বলল, তাহলে কি, মরে যাবি? এখানেই শেষ কাহিনী। ভাইয়া সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নেবে। ওয়াও, কি এন্ডিং! আমি রেগে তাকালাম। তুই আমার বোন নাকি শত্রু? কি যা তা বলছিস? তাসিয়া হেসে বলল, আচ্ছা তাহলে চুপ কর, আর কথা না বলে নিচে আয়। তা না হলে আমি নিজে এসে তোকে টেনে নিয়ে যাব। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। তাসিয়া বলল, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। কি পরবো?
এই ভাবনাটি মাথা কাজ করছে না। ঠিক তখনই হঠাৎ মনে হলো আব্রাহাম ভাইয়া তো বিদেশে থেকেছে এতদিন, নিশ্চয়ই তার পছন্দের ওয়েস্টার্ন ড্রেস। ভাবনা শেষ হওয়ার আগেই কাজে নেমে পড়লাম। আলমারি থেকে জিন্স আর ছোট একটা ড্রেস বের করে পরে নিলাম। চুলগুলো উঁচু করে বেঁধে নিয়েছি। নিচে নামতেই চোখে পড়লো ডাইনিং টেবিলের দিকে। সবার আসন পূর্ণ, শুধু ভাইয়া বাবুর চেয়ারটা ফাঁকা। টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই মা বলে উঠলেন, তাড়াতাড়ি বস, খেতে শুরু কর। ঠিক তখনই আব্রাহাম ভাইয়ের সঙ্গে চোখে চোখ পড়ে গেল। সেই দৃষ্টিতে কেমন এক ধরনের রক্ষতা, ঘৃণার ছায়া। আমি ভয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলাম। এই অবস্থায় কি করে খাবো? এই কষ্টটা কি আমার পরিবার বুঝবে কোনো দিন? না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে তার দিকেই। আর হঠাৎ আবারও আমাদের দুজনের চোখে চোখ। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে দ্রুত টেবিল থেকে উঠে পড়লাম। পেছন থেকে ছোট চাচু ডাকলেন, কি হলো নীলাম্মা, এভাবে না খেয়ে উঠে পড়ছো কেন? আমি মাথা নিচু করে বললাম, তেমন ক্ষুধা নেই চাচু, স্কুলে টিফিন করেছি। কথাটা বললেও ভেতরটা সত্যিই রয়ে গেল অগোচর। ক্ষুধা পেটে নয়, বুকের ভেতর আটকে আছে। সবার খাওয়া দাওয়া শেষ হলে ড্রয়িং রুমে সবাই আড্ডায় মেতে ওঠে। এমন সময় হঠাৎ আব্রাহাম ভাইয়া গম্ভীর সুরে বলে উঠলেন, আমি রুমে যাচ্ছি, আমার জন্য কফি নিয়ে আয় নীলা। আমি যেন শুনেও না শোনার ভান করে বসে রইলাম। আম্মুর দিকে তাকাতেই তিনি বলে উঠলেন, ভাইয়াকে তুই যা বাবা, আমি বানিয়ে দিচ্ছি, নীলা নিয়ে আসবে। যা বলা হলো তাই করতে হবে, এড়ানোর কোনো উপায় রইল না। কাঁপা কাঁপা পায়ে হাতে কফি কাপ নিয়ে ভাইয়া রুমের সামনে এসে চুপচাপ দাঁড়ালাম। নীরবতার ভেতর হঠাৎ তার কণ্ঠ, কিরে কফি কি ঠান্ডা হওয়ার পর দিবি নাকি? আমি দ্রুত রুমে ঢুকে জিজ্ঞাসা চোখে তাকালাম, কোথায় রাখবো? তিনি বললেন, টি টেবিলের ওপর রেখে দে। কাপটা দেখে ঘুরে দাঁড়াতেই তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল, এগুলো কি ড্রেস পরেছিস, কি বিশ্রী লাগছে তোকে দেখতে। আর কোনোদিন যেন এসব পরে আমার সামনে না আসিস, নইলে তোকে সহ নিচে ছুঁড়ে ফেলবো। আর আজকের মতো নিজেকে এতটা অসহায় বোধ আর কখনো লাগেনি। চোখে পানি টলমল করছে। এমন অপমান, এভাবে কেউ কথা বলে, আর আমি কিনা তার জন্য এত করে সেজেছিলাম। ভাবতে লজ্জায় বুকটা জ্বলে উঠল। এভাবে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে সে আবার বলল, কি হয়েছে, এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি শুনেই চলে যেতে পা বাড়ালাম। তখনই নমন দিয়ে বলে উঠল, তোকে কি যেতে বলেছি বেয়াদব? ওইখানেই দেখ, তোর জন্য কিছু উপহার রেখেছি, সেগুলো নিয়ে যা। উপহারগুলো নিয়ে আমি দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে নিচে বসে পড়লাম। বুকের ভেতরটা ভারী হয়ে এলো। এত কঠোর, এত নির্মম ভাষায় কেউ কখনো আমার সঙ্গে কথা বলেনি। আব্রাহাম ভাই আদৌ চাইনি আমাকে বকতে, কিন্তু আমাকে যে পোশাকে দেখেছিল সেই দৃশ্যটাই তার রাগকে মুহূর্তে মাথায় চড়ে বসেছিল। আব্রাহাম ভাই দেশি রুচির মানুষ। বিদেশে থেকেছে বলেই যে তার পছন্দ ওয়েস্টার্ন হয়ে যাবে তা নয় মোটেই। তার ভালো লাগে বাঙালি নারীদের শাড়ি, থ্রি পিসে, যেখানে সৌন্দর্য থাকে সংযত, নম্র আর আত্মমর্যাদার মোড়ে। সেই রূপে নারীদের দেখে তার মনে ভেসে ওঠে চেনা এক সুহাসিনী, ঠিক যেমনটা সে কল্পনায় মনে রেখেছে বহুদিন ধরে। কিন্তু তার সেই চড়ুই পাখিটা আমি বরাবর ভুল পথে পা বাড়াই, না বুঝে না জেনে, কেবল ভালোবাসার আবেগে। আমাকে এমন কঠিন ভাষায় কষ্ট দিয়ে কথা বলায় আব্রাহাম ভাইয়ের মনও ভারী হয়ে উঠেছিল। আমার চলে যাওয়ার পর সে বারান্দায় এসে দাঁড়ায়, রাতের আকাশের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকে অনেকক্ষণ। হাওয়ার সাথে মিশে তার কণ্ঠে ধীরে ধীরে বেরিয়ে আসে এক ফোঁটা অনুশোচনা, এক ফোঁটা না বলা অনুভূতি। তুমি আমার জীবনের কাব্যের মতো, অপরূপ রহস্যময় এক নীলাঞ্জনা। চলবে।